আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমার একটু আজকে দ্বিতীয় অধ্যায়ের লাইভ ক্লাস আমরা একটু লেট হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ আমাকে যারা এই মুহূর্তে শুনছো, যদি কোনো কমেন্ট থাকে, আমাকে আমার সাউন্ডটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা প্লিজ আমাকে একটু জানাও। আমি এটা একটু শেয়ার টেয়ার দিয়ে নেই। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমার একটু আজকে দ্বিতীয় অধ্যায়ের লাইভ ক্লাস আমরা একটু লেট হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ আমাকে যারা এই মুহূর্তে শুনছো, যদি সাউন্ড টাউন সবকিছু ঠিক আছে কিনা আমাকে আমার সাউন্ড জানাও। লেখাগুলো কি অনেক স্ট্রাগল করে লাইভে আসলাম আর কি, একটু শেয়ার টেয়ার দিয়ে নেই। আচ্ছা, একটু কাজ। ওকে, তো আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমরা আগের অধ্যায়টা আমরা মানে আগের ক্লাসটা আমরা করেছি, সেখানে কিন্তু অনেক কিছু আমরা পড়েছিলাম, একেবারে দ্বিতীয় অধ্যায়ের বেসিক পড়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা আজকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা হচ্ছে একটু ওকে এইট আচ্ছা, তো যেহেতু আমাদের বেসিক ক্লাস, সেক্ষেত্রে অনেক সময় আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এগুলার চিত্র আঁকা শিখতে হয়, এগুলা চিত্র আমাদের লাগে। তো আজকে হচ্ছে আমরা কি করব, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের চিত্র আঁকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এখন হচ্ছে উদ্ভিদ কোষের চিত্রটা কিভাবে সহজে আঁকা যায়, এটা অনেক সময় প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও লাগে, পরীক্ষার মধ্যে খুব একটা আসে না, বাট হলো সর্বোপরি হচ্ছে চিত্রটা হচ্ছে আমার দরকার। ঠিক আছে, আমি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান পড়বো, প্রাণী বিজ্ঞান পড়বো বা কোষ পড়তেছি, অথচ একটা কোষের চিত্র আঁকতে পারবো না, এটা কেমন জানি নিজের কাছে একটু খারাপ লাগে। আমরা এখন চেষ্টা করব হচ্ছে কিভাবে সুন্দর করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র আঁকা যায়। তো এটা বলতেছি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট আমাদের সব পড়াশোনা পরীক্ষার জন্য করব তা না, আমাদের অনেক জ্ঞান দরকার, আসলে বেসিক সব কিছু আলোচনা করা দরকার। তো দেখো, আমি প্রথমে উদ্ভিদ কোষটা আঁকবো, উদ্ভিদ কোষটা কিভাবে আঁকা যায়। তো উদ্ভিদ কোষ আঁকার জন্য আমি প্রথমে কি করলাম, এই যে এরকম একটা বৃত্ত দিয়ে নিলাম। এটা হলো আমার, চেষ্টা করো বৃত্তটা এই যে এরকম দিতে, একটু লম্বা করে একটা দিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন। এখন আমি চেষ্টা করব কত সহজে, জাস্ট তোমার কাছে খাতা কলম থাকলে তুমি একটু চেষ্টা করো যে কিভাবে সুন্দর করে আঁকা যায়। এরপর আমি এই যে এরকম কিছু শেপ দিয়ে নিলাম। এই যে
এখন আমি কি করব, এই যে এখান থেকে দিয়ে এটা দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে এটা দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে এটা দিলাম। এই যে এখন কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে। তো এইভাবে আমাদের একটু চিত্র আঁকা শিখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে যে কত সহজে চিত্র আঁকা যায়, ঠিক আছে? তো এই যে এভাবে আমি প্রথমে যে এটা দিয়ে তারপরে ওরকম দিয়ে এরকম দিলে তাহলে সুন্দর একটা শেপ চলে আসবো। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এখন চাইবো হচ্ছে কি করতে, কোষ গহ্বরটা দিতে। কোষ গহ্বর আগে দিলে চিত্র শেপটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমি কি করলাম, এই যে বড় করে একটা কোষ গহ্বর দিয়ে নিলাম। দেখো এখন কিন্তু অনেকটা চিত্রটা অনেকটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে। এখন আমি কি করব, নিউক্লিয়াস দিব। তো এই যে নিউক্লিয়াস, আচ্ছা এটা নিউক্লিয়াস দেওয়ার আগে চিকন করে নিচ্ছি। এই যে নিউক্লিয়াস হয়ে গেছে। এখন আমি কি করব, নিউক্লিওলাস দিয়ে দিব। এর ভিতরে হচ্ছে কিছু পেঁচানো পেঁচানো ক্রোমোজোম যেগুলো আছে এগুলা দিয়ে নিলাম। ভিতরে একটু নিউক্লিওপ্লাজম ডট 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 ফোটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, নিউক্লিয়াস হয়ে গেল। এখন হচ্ছে এই টোটাল বিষয় তাহলে হচ্ছে দেখো এই যে কত সুন্দর, মানে খুব ইজিলি কিভাবে আমি উদ্ভিদ কোষের চিত্রটা সহজে আর্ট করে ফেললাম। এখন আমি যেটা করব সেটা হলো, এই উদ্ভিদ কোষের মধ্যে আর কি কি উপাদান আছে। তো উদ্ভিদ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, গোলজি বস্তু থাকে, রাইবোজোম, যে যা যা কিছু আছে সবকিছু এখন আমরা একটু চেষ্টা করব। তো এখন যেমন প্রথম হচ্ছে আমরা একটা প্লাস্টিড দিব। এইটা শোনো, তোমাদের বইয়ের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলা যেখানে আছে, যেমন বইয়ের মধ্যে এই জায়গায় হচ্ছে প্লাস্টিড দেওয়া আছে, এই জায়গায় প্লাস্টিড দেওয়া আছে, এই জায়গায় মাইটোকন্ড্রিয়া দেওয়া আছে, বইয়ের মধ্যে যেখানে আছে তুমি সেখানেই দিবা সেইটা না, তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিতে পারো, কোনো সমস্যা নাই। যেমন ধরো আমি এই জায়গাতে একটা প্লাস্টিড দিলাম, এই জায়গাতে একটা প্লাস্টিড দিলাম, এই যে প্লাস্টিড তুমি এই যেভাবে দাগ দিয়ে এভাবেও প্লাস্টিড দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বইয়ের মতো যেভাবে আছে সেভাবে দিতে হবে সেটা না, বাট একটু চেষ্টা করো। প্লাস্টিক গুলো সাধারণত এই যেরকম করে দেওয়ার চেষ্টা করবা, এই যেরকম থাকলে ওটা দেখলে বোঝা যাবে যেটা প্লাস্টিক, এটার সাথে যেটা এই যেরকম থাকলে এটা বোঝা যাবে যেটা প্লাস্টিক। ওকে, এখানে এই যে একটা প্লাস্টিক দিলাম। এখন প্লাস্টিক তুমি কয়টা দিবা, বইয়ের মধ্যে কয়টা আছে তোমার, এই যে তোমাদের যে মেন বইয়ের মধ্যে কয়টা প্লাস্টিক দেওয়া আছে, 1 2 3 4 5টা দেওয়া আছে না, এই জন্য কি তুমি 5টাই দিবা তা না। তুমি এখানে একটা দিছো, সর্বোচ্চ আর একটা দাও, 2 3টা দিয়ে দাও, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই, বা শুধু একটা দিয়ে দাও তাও হবে, কোনো সমস্যা নাই। জাস্ট এটা প্রতিনিধিত্ব করো, প্রতিনিধি যেখানে প্লাস্টিক থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। এই তো একটা প্লাস্টিক দিছে, আমরা একটা মাইটোকন্ড্রিয়া দেই। এই যে মাইটোকন্ড্রিয়াটা দিব কিভাবে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই যে এরকম মাইটোকন্ড্রিয়া দিব। এই যে হয়ে গেল, একটা মাইটোকন্ড্রিয়া দিছে, একটা প্লাস্টিক দিছে, হইলো। আচ্ছা ধরো আর একটা প্লাস্টিক দিয়ে দিই, এই যে আর একটা প্লাস্টিক দিয়ে দিলাম, এই যে একটা প্লাস্টিক দিয়ে দিলাম, আর ধরো এই যেখানে একটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিই, হয়েছে। আর কোনো কিছু লাগবে না, দুইটা দিছে এনাফ। আচ্ছা এখন এরপরে কি আছে, নিউক্লিয়াসের সাথে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ধরো এই যেখান থেকে একটা এন্ডোপ্লাজমিক জালিকা দিয়ে দিলাম, এই যে এন্ডোপ্লাজমিক জালিকা দিলাম। এন্ডোপ্লাজমিক জালিকা আবার কয় ধরনের থাকে, 2 ধরনের থাকে, কিছু থাকে মসৃণ, কিছু থাকে অমসৃণ। ধরো এটা দিলাম মসৃণ, আবার একটা জায়গায় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা দিয়ে দিই, ধরো এই জায়গায় দিয়ে দিই। এখন আমি তোমাকে যেটা বুঝাইতে চাইতেছি, বইয়ের চিত্র মধ্যে যেখানে যেখানে আছে আমি সেখানে সেখানেই দিব, ওইখানে ছাড়া অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না, ওরকম কোনো বিষয় না। আমি আমার মন চায় আমি যখন ইচ্ছা তখন দিতে পারি, ঠিক আছে? তোমরা আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, যে আশা করি যে সবকিছু শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ লাভলু বলো।
আচ্ছা আচ্ছা, জি, হ্যাঁ, ফাংশনে মারেন আপনি, ফাংশনে। ফাংশন এফএন দিছি। ওই জায়গায় হচ্ছে গিয়ে ওই যে দেখেন ভিডিও কোয়ালিটি আছে, স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা দাঁড়ান, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি। হ্যাঁ, আপনি আমার কল করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেখার আছে। হুম, ওই যে একটা আছে ভিডিও কোয়ালিটি আছে, দেখেন ওই যে বিবি নাকি এই যে এটা এম, না এম না, এম না, ওই যে ফিল্টার আছে দেখেন উপরে ফিল্টার। ফিল্টার কোন জায়গায়? এই পাশে আসেন, এটা কি লেখা ফোকাস এরিয়া, নিচেটা আসেন, ওই এর সাইডেটা আসেন, এই হোয়াইট ব্যালেন্স ওইটাতে। না এই সাইডে এইটা জানি ক্যামেরা, ওইটা মারেন, ওই যে সফিস, হোয়াইট হোয়াইট ব্যালেন্স এটা। এই যেটা হোয়াইট, এর সাইডেটা, এর সাইডেটা, এই যেটা, এইটা মারেন, ক্লিক হ্যাঁ করেন। হ্যাঁ দিছি। তারপরে এই যে চেঞ্জ করেন, ওইটা সবুজ চলে আসছে, ওইটা চেঞ্জ করেন, যার হচ্ছে গিয়ে কালারটা ঠিক থাকে, একটা একটা করে চেঞ্জ করেন। ও ওখানে একটা আছে দেখেন স্ট্যান্ডার্ড ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, না না ব্ল্যাক এন্ড হোয়াইট না, একটা স্ট্যান্ডার্ড আছে, ওইটা সিলেক্ট করেন। স্ট্যান্ডার্ড আছে, দেখেন এই যে স্ট্যান্ডার্ড আছে। এই যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড তো ছিল। এখন সবুজ কেন এটা জানেন? না এটা তো আমি আচ্ছা, আপনি ক্লিক করেন আবার, আমি ফাংশনে দেখি একটু সবুজ ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ এই যে ফাংশন, ম্যানুয়াল ফোকাস অফ আইএসও কত দিতে? আইএসও, তাহলে কোনটা দিব? আচ্ছা, আপনি যেখানে ফোকাস করে ওখানে হালকা একটা ক্লিক করেন, যেখানে ফোকাস করে হালকা একটা ক্লিক করেন, ভিডিওতে চলে যাবে। হুম, এই জায়গা, এখন এই জায়গাটা আমি আইএসও 1600। আইএসও 1600, ওই এফ হচ্ছে গিয়ে 5.3 তে চলে গেছে, ওইটা আপনার হচ্ছে গিয়ে 5.6 তে থাকে, ওইটা 6 পয়েন্টে চলে গেছে এফটা। এখন ফাংশনে ঢুকেন, ঢুকে হচ্ছে এফটা ইয়ে করেন। এটা কি আইএসও? আইএসও না, আইএসও না, আইএসও ঠিক আছে। এখন কোথায় কি? ফাংশনে ঢুকে, হুম, ফাংশনে ঢুকেন, ওই যে এফ 6.3 ওইটা ঠিক করেন, দেখেন ওখানে এফ আছে, এফ। আমার একটু দেখান আপনি, এই যে দেখো, ওইটা হচ্ছে গিয়ে একটু দূরে নেন মোবাইল, কাছে না। হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে লেখা আসতেছে ওই যে স্ট্যান্ডার্ডের সাইডে, ওইটা স্ট্যান্ডার্ডের সাইডেরটা, ওই যে +1 -1 যেটা এর সাইডেরটা হোয়াইট ব্যালেন্স, এইটা ঢুকেন তো দেখি। এই যেটা হোয়াইট ব্যালেন্স, হ্যাঁ ঢুকেন, হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে ওই উপর নিচ করেন, যাতে হচ্ছে গিয়ে আপনার ঠিক হয় কিনা, ওই যে কালারটা ঠিক হয় কিনা দেখেন উপর নিচ করে। এই যে আমার তো মনে হয় এটাতেই ঠিক হওয়ার কথা, এই যেটা। এই যে এইরকম, এই তো এরকম, এটা ঠিক করে নেন। ঠিক আছে, আচ্ছা আমি এখন সামনে যাচ্ছি, এটা দেখো ঠিক আছে কিনা কালারটা। এখন লাইভটা দেখো দেখি। হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, এখন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ও তো আমি রিয়েলি সরি এখন পর্যন্ত যারা দেখতেছো, আসলে বাসায় কেউ নাই, এই কাজগুলো হচ্ছে তোমাদের লাবলু স্যার করে অথবা রেদওয়ান করে দেয়, আমি জাস্ট এসে ক্লাস নেই। বাট আজকে বাসায় রেদওয়ানও নাই, লাবলু স্যারও নাই, আমাকে ভিডিও কলে কলে দেখায় দেখে বলছে যেহেতু লাইভ ক্লাস আছে এই জন্য করেন। সো আমি এক্সট্রিমলি সরি, খুবই সরি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখানে যাই। তাহলে এই যে নিউক্লিয়াসের সাথে আমরা যখন এন্ডোপ্লাজমিক জালিকা দিব, এন্ডোপ্লাজমিক জালিকা দিব, নিউক্লিয়াসের সাথে দেবার চেষ্টা করব। তো এটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের সাথে একটা দিলাম, আর এই যে দূরে আর একটা দিলাম। তো এগুলো সাধারণত এন্ডোপ্লাজমিক জালিকাগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ আর একটা অমসৃণ। এই যে গায়ে ছোট ছোট রাইবোজোমের দানা দিয়ে দিলাম, এটা হলো অমসৃণ, আর যেটা ফ্রেশ থাকবে এটা হলো মসৃণ। তাহলে আমরা প্লাস্টিক দিছি, এন্ডোপ্লাজমিক জালিকা দিছি, তারপর হচ্ছে কোষ গহ্বর দিছি, নিউক্লিয়াস দিছি, মোটামুটি হয়ে গেছে। আরও দুই একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলাও দিতে পারি, বা দিলেও দিতে পারো, না দিলেও নাই। তো আমরা কি করবো, গোলজি বস্তু দিতে পারি নিউক্লিয়াসের আশেপাশে, এই যে এখানে গোলজি বস্তু দিয়ে দিতে পারি। গোলজি বস্তুগুলা এই যে এরকম করে দেয় আর কি, এই যে এরকম, এই যে এই যে হয়ে গেল। তাই মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে মাঝখানে ফোটা 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 এগুলো হচ্ছে সাইটোপ্লাজম দিয়ে দিলাম।
তো এই মোটামুটি হয়ে গেল সুন্দর একটা চিত্র হয়ে গেল গা। এটাই হচ্ছে আমার কি উদ্ভিদ কোষের চিত্র। তাহলে এই চিত্রটা কিন্তু সিম্পলি আঁকা যায়, ও তো ঝামেলা পোহাতে হয় না। তাহলে চলো এখন আমরা কি করবো, শুধু একটা চিত্র। শোনো, অনেক ক্ষেত্রে কি অনেকে কি করে চিত্র আঁকে, চিত্র আঁক কইরা ওইটা আবার নাম দেয় ইন্ডিকেট করে হলো কলমে, আবার বিভিন্ন একজন তো ইন্ডিকেট করে নীল কলমে। কোনো দরকার নেই, চিত্র আঁকবো, দাগ দিব, ইন্ডিকেট করব, সব কিছু পেন্সিল হবে। ইভেন এই যেখানে যে লিখবো চিত্র উদ্ভিদ কোষ, চিত্র উদ্ভিদ কোষ, এই কথাটাও কিসে হবে, পেন্সিলে হবে। চিত্রের মধ্যে কলম হাত দেওয়া যাবে না, টোটালি পেন্সিল। এবং ইন্ডিকেট সবগুলা ইন্ডিকেট হবে এটা কি হাতের ডান দিকে, সবগুলা ইন্ডিকেট হবে হাতের ডান পাশে। কিন্তু হ্যাঁ, বাই ইন কেস যদি কোনো প্রবলেম হয় যেটা ডান পাশে আর করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে বামে উপরে নিচে করা যেতে পারে, বাট পারতপক্ষে চেষ্টা করতে হবে সবগুলো ইন্ডিকেট যেন ডান পাশে হয়। তাহলে চলো আমরা ইন্ডিকেট করি। প্রথমে উদ্ভিদ কোষের প্রথমে, তাহলে এটা কি, এটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এই যে আমরা লিখলাম কোষ প্রাচীর, কোষ প্রাচীর। ওকে, এরপরে কোষ প্রাচীরের পরে কি থাকে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে পরবর্তীতে আমরা এই যেটা দিয়ে আমরা কি করলাম, এটা হলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এই যে তারপরে কি হলো, তারপরে এখন আমি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলা ইন্ডিকেট করার চেষ্টা করবো। যেমন এই বরাবর এই যেটা আছে, এটা হলো মাইটোকন্ড্রিয়া। তাহলে যে দাগ দিয়ে লিখলাম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ওকে, এরপরে ধরো এই যে এরপর আমার এটা আসছে, তাহলে এটা কি, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটাকে শর্ট ফর্মে ER বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ। এরপরে আমার কি আসছে, নিউক্লিয়াস আসছে। আচ্ছা, নিউক্লিয়াসটার মধ্যে আর অনেক কিছু আছে, তাহলে ওগুলাকে আমরা একটু একটা গ্রুপ করার চেষ্টা করি নিউক্লিয়াসে। প্রথমে এটা হলো নিউক্লিয়াসের আবরণ, এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের যে আবরণ এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে কি থাকে, এই যে এটা কি, নিউক্লিয়াসের মধ্যে গোলাক অপেক্ষাকৃত গাঢ় যে বস্তুটা থাকে, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে নিউক্লিয়াসের মধ্যে তন্তু আকৃতি সুতার মতো যেগুলো থাকে, এগুলাকে কি বলে, এগুলার নাম হচ্ছে ক্রোমাটিন বস্তু। তোমাদের বইয়ের মধ্যে ক্রোমাটিন লেখা, এগুলাকে ক্রোমাটিন বলা যায়, ক্রোমাটিন বস্তু বলা যায়, তারপরে ক্রোমাটিন জালিকা বলা যায়, ক্রোমোজোম বলা যায়। সহজ ভাষায় করে লিখে এটা হচ্ছে ক্রোমোজোম। এগুলা হচ্ছে কি, ক্রোমোজোম। আচ্ছা, এরপরে এই যে নিউক্লিয়াসের ভিতরে এই যে ফোটা ফোটা যা আছে, নিউক্লিয়াসের মধ্যে যা থাকে, এগুলাকে কি বলা হয়, নিউক্লিওপ্লাজম। কি বলা হয়, নিউক্লিওপ্লাজম। এই যে ফোটা ফোটা যেগুলো আছে, ধরো ওইটার সাথে একটা দাগ দিয়ে যেরকম করে লিখে দিলাম, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তাইলে এই যে আমার নিউক্লিয়ার মেমব্রেন, তার ভিতরে আছে নিউক্লিওলাস, তার মধ্যে আছে ক্রোমোজোম, তারপর আছে নিউক্লিওপ্লাজম, সবগুলো মিলে, এই যে সবগুলো মিলে সেটা হচ্ছে কি, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা কি, এই যে কোনো একটা কোষের মধ্যে সবচেয়ে গাঢ়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, যেটার মধ্যে ক্রোমোজোম থাকে, চারপাশ দিয়ে একটা আবরণ থাকে, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, এটা হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে এই যে এখানে যেটা আছে, এটা কি, গোলজি বস্তু, এটা হচ্ছে গোলজি বস্তু, বা এটাকে অনেক সময় গোলগি বডিও বলা হয়, গোলগি বডি। আচ্ছা, এরপরে এই যে এখানে যেটা আছে কোষ গহ্বর, কোষের ভিতরে মাঝখানে একটা ফাঁকা জায়গা, এটা হচ্ছে কি, কোষ গহ্বর। ওই যে বলছিলাম একটা হাউজিং সোসাইটির মাঝখানে একটা পুকুর, অথবা এই যে রামপুরার পাশ দিয়ে হাতির ঝিলের লেক, যেটা কোনো কাজ নাই, কিছু বজ্র পদার্থ এটার মধ্যে থাকে, এটা হলো কোষ গহ্বর। এই যে কোষ গহ্বর, কোষ গহ্বর। এরপরে এই যে এটা কি, উদ্ভিদ কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে কি, প্লাস্টিড। এরপরে আমরা দিলাম প্লাস্টিড। তারপরে হচ্ছে কি, তারপরে এই যে মসৃণ, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হলো মসৃণ। তাহলে যে দাগ দিলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
এই যে মোটামুটি ইন্ডিকেট আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে। এই যে উদ্ভিদ কোষ, তাহলে আমি যদি এভাবে একটা চিত্র আঁকি, উদ্ভিদ কোষের চিত্র আঁকি, এভাবে ইন্ডিকেট করি, আমি কিন্তু মার্ক কাটার এখানে কোনো সুযোগ নাই। এবং দেখো এই যে আমি কিন্তু সম্পূর্ণ আমি যে চিত্রটা আঁকছি এটা কিন্তু একেবারে হুবহু তোমার বইয়ের চিত্রটার মধ্যে হয় নাই। দেখো বইয়ের মধ্যে কোষ গহ্বরটা কেমন আছে, আমি কোষ গহ্বরটা কেমন দিছি, বইয়ের মধ্যে প্লাস্টিকগুলা কিরকম দেওয়া আছে, আমি কিরকম দিছি। তো এটাই আমি তোমাকে বুঝাইতে চাইলাম যে বইয়ের মধ্যে যেভাবে আছে আমাকে সেভাবেই দিতে হবে, এইটা কোনো কথা না। জাস্ট তুমি যদি বুঝো যে উদ্ভিদ কোষটা কি, উদ্ভিদ কোষটার মধ্যে কি কি থাকে, তাহলে এই যে এই জিনিসগুলো থাকে নিজের মতো করে উপস্থাপন করা। আশা কেমন লাগছে এই উদ্ভিদ কোষটা কেমন লাগতেছে? এভাবেই দেখো। আবার দেখো অনেকেই চিত্রের মধ্যে স্কেচ করে, আবার বিভিন্ন মানে স্কেচ করে করে 3D বানানোর চেষ্টা করে, বা একেবারে অনেক সময় ধরে যেমন নিউক্লিয়াসে, যে আমি নিজের মতো করে নিউক্লিয়াসের একটাই দিছি, অনেকে এটা আবার কম্পাস দিয়ে ঘোরানোর চেষ্টা করে, কম্পাস দিয়েই দিবে, দুইটা কম্পাস এইভাবে দিয়ে এমন করে দেওয়ার চেষ্টা করবে মানে একেবারে যেন একেবারে বৃত্ত হয়। তো এটা একেবারে ওইভাবে এক্স্যাক্টলি চিত্রগুলা আসলে ওরকম করতে হয় না। একবার হাতে টান দিয়ে চিত্র করবা, স্বাভাবিক চিত্র করবা, তোমার চিত্র তো অত সময় ব্যয় করা যাবে না, যত দ্রুত কমপ্লিট করা যায়। এই যে এটাই হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ, এটি সুন্দর একটা চিত্র, এভাবে তোমরা চেষ্টা করবা। আচ্ছা এই গেল উদ্ভিদ কোষ। চলো এখন আমরা যেটা করব, এখন আমরা চেষ্টা করব প্রাণী কোষের চিত্র আঁকতে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো তো এই যে প্রথমে এই দাগ দিলাম, দাগ দিয়ে হচ্ছে এই শেপ, একটা বস্তা শেপ দিয়ে দিলাম। এখান থেকে এই যে মাইক্রোফিলা এগুলা দিব। এই যে হয়ে গেছে, নিজের মতো করে দিলাম। বইয়ের মধ্যে কয়টা আছে ওগুলো আমি দেখি নাই, ঠিক আছে, আমি আমার মতো করে দিলাম। এখন আমি কি করব, মাঝখানে নিউক্লিয়াসটা আগে দিব। শেপ দিছি, এখন আমি নিউক্লিয়াস দিব। তাহলে চলো নিউক্লিয়াস দিয়ে ফেলি। এই যে নিউক্লিয়াস দিলাম, এখন মাঝখানে নিউক্লিওলাস দিব। তারপরে চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের ক্রোমোজোম এগুলা দিয়ে দিব। তারপরে যে ফুটা ফোটা ফুটা ফোটা ফুটা ফোটা এগুলো দিয়ে দিলাম। ওকে ওকে, এই যে হয়ে গেল। তার মানে হচ্ছে আমি প্রথমে কি করলাম, এই যে চারপাশ দিয়ে যে প্রথমে যে দাগটা দিছি এটাই হলো কি প্লাজমা মেমব্রেন, কোষের আবরণ। যেহেতু প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নাই, অতএব আমার অতিরিক্ত আর কোষ প্রাচীরের বিষয়টা আসতেছে না। এখন আমি কি করব, একটা জিনিস মনে রাখবা, এই যে ভালো করে দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এটা সাধারণত কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবসময় নিউক্লিয়াসের সাথেই থাকে। তো আমি চেষ্টা করব এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের সাথেই দেবার জন্য। তাহলে এই যে এখন আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেব যেটা নিউক্লিয়াসের সাথেই। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে দিলাম। এখন যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা বলছিলাম দুই ধরনের থাকে, মসৃণ এবং অমসৃণ। তো এটা যদি অমসৃণ হয় তাহলে আরেকটা জায়গায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে দিই। কোন জায়গায় দেওয়া যায়, ধরো এই জায়গায় দিলাম। এখন এই যে আরেকটা কথা দেখো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা এই যে আমি যে কয়টা দিতাছি ওই কয়টাই দিতে হবে সেটাও কিন্তু কথা না, তুমি তোমার মতো করে দিয়ে দিলা। এখন এগুলা হচ্ছে এটা একটাতে আমি অমসৃণ বানায় দেই, ফোটা ফোটা ডট 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 ফোটা ফোটা দিয়ে দেই। এই যে অমসৃণ বানায় দিলাম। একটু ফোটা ফোটা দিয়ে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা মানে এটা হলো মসৃণ। এরপরে দেখো প্রাণী কোষের মধ্যে কিন্তু প্লাস্টিড থাকে না, অতএব এই যে উদ্ভিদ কোষের মধ্যে কি ছিল, এই যে প্লাস্টিড, এই যে প্লাস্টিড। তো এগুলা হচ্ছে আমি এই প্রাণী কোষের মধ্যে কোনো ধরনের প্লাস্টিক থাকে না, অতএব প্রাণী কোষের মধ্যে কিন্তু প্লাস্টিক দেওয়া যাবে না। প্রাণী কোষের মধ্যে কি আবার মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে আমরা এখন মাইটোকন্ড্রিয়া দিয়ে দিই। ধরো এখানে একটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিলাম, মাইটোকন্ড্রিয়া এই যেরকম এরকম দিয়ে দিলে এই যে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা এটা কিন্তু এই যে এখানে একটা মাইটোকন্ড্রিয়া দিলাম। ধরো এই যে এখানে একটা মাইটোকন্ড্রিয়া দিলাম, হয়েছে, আর দিতে হবে না। এই যে দুই তিনটা দিয়ে দিচ্ছে, হয়েছে, তিনটা দিচ্ছে মানে হয়ে গেছে, আর দরকার।
তাহলে যে 3টা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিছে। এরপরে কি থাকে, এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে প্রাণী কোষের মধ্যে থাকে কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে থাকে না, সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। তো এটা হচ্ছে কি করব, এই যে নিউক্লিয়াসের আশেপাশে এটা থাকে, নিউক্লিয়াসের আশেপাশে এই যে একটা বড় গোল দিয়ে দিলেই হবে, নিউক্লিয়াসের মধ্যে একটা বড় গোল দিয়ে মাঝখানে 2টা দাগ দিয়ে দিবা, ওইটাই সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। ঠিক আছে, একটা গোল দিয়ে ওটা 2টা দাগ দিয়ে দিলে ওটা সেন্ট্রিওল। এবং হচ্ছে আমরা কি করব, গোলজি বস্তু দিব। তো গোলজি বস্তুগুলা কিরকম দেয়, গোলজি বস্তুগুলা হচ্ছে এই যে একটু লম্বা টান দিয়ে 2 মাথা একটু গোল টাইপের দিয়ে দিবা, একটু লম্বা টান দিয়ে 2 মাথা একটু গোল টাইপের দিয়ে দিলে এগুলো হচ্ছে গোলজি বস্তু, এই যেরকম দিয়ে দিলে হলো। তাহলে মোটামুটি আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ইন্ডিকেট করা শেষ। এখন আমি এই যে মাঝখানে যে ফোঁটা ফোঁটা আছে সাইটোপ্লাজমের যে পদার্থগুলো এগুলো আমরা দিয়ে দিলাম। এই যে মোটামুটি হয়ে গেল। এখন আর একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা কি, এই যে দেখো উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে এবং উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা কি থাকে, উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা হচ্ছে আকৃতিতে অনেক বড় থাকে, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বরটা কিন্তু এত বড় থাকে না। তো এই যে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড়, আর প্রাণী কোষের যে কোষ গহ্বর এটা তুলনামূলকভাবে ছোট থাকে। এই যে যেমন ধরো এখানে একটা কোষ গহ্বর দিয়ে দিলাম, এই যে এখানে একটা দিয়ে দিলাম, ধরো এই এখানে একটা দিয়ে দিলাম, এই 2-1টা দেখায় দিলে হলো। এই যে এটাই হয়ে গেছে আমার প্রাণী কোষের চিত্র। তাহলে দেখো চিত্রটা কিন্তু তোমার বইয়ের যে চিত্র সেই চিত্রের সাথে কিন্তু আমার চিত্রের মধ্যে অনেক পার্থক্য, বাট এটাও একটা সুন্দর চিত্র, বইয়ের এটাও একটা সুন্দর চিত্র। এখন আমি এই যেরকম এই লেখাগুলো একেবারে সোজা করে দিছি, এগুলা তোমার যে দাগগুলা সোজা করে দিতে হবে সেটাও না, তুমি চাইলে এগুলাতে একটু অমসৃণ করেও দিতে পারো। তুমি চাইলে যেমন ধরো এগুলা একটু এই যে একটু হিজিবি যেরকম এরকম করে দিলা, সেটাও করে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা ইন্ডিকেট করব হচ্ছে প্রথমে হচ্ছে এই যেটা হচ্ছে কোষের যে চারপাশ দিয়ে যে আবরণ প্লাজমা মেমব্রেন, তাহলে এটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাজমা মেমব্রেন গেল। এরপরে আমার সাইটোপ্লাজমে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যেগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে ইন্ডিকেট করব, যেটা সামনে পাবো সেটা ইন্ডিকেট করব। তাহলে এরপরে আমার এটা চলে আসলো, এটা হচ্ছে গোলজি বস্তু। এরপরে আমার এটা চলে আসলো, এই যেটা এটা হচ্ছে কি সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, সেন্ট্রোজোমই লেখো, সেন্ট্রোজোম। এটা অনেক সময় সেন্ট্রোসোমও বলে, সেন্ট্রোজোম এসের উচ্চারণ জ্বর মতো হয়, স্বর মতো হয়। এরপর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে এটা হচ্ছে নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াস আগে যেরকম ইন্ডিকেট করছিলাম সেম, এবারও আমরা সেম ভাবে ইন্ডিকেট করতে পারি। এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে এর ভিতরে আছে হচ্ছে ক্রোমোজোম আছে, তাহলে এগুলো হচ্ছে ক্রোমোজোম। তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম আছে, এই যে ফোটা ফোটা ডট 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 ভিতরে যে মানে নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থ যেটা আছে এটাই হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। তাহলে ধরো এখান থেকে ডাক দিয়ে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখন আমি টোটাল যে বিষয়টা এই যে টোটাল এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। আর এরপরে হচ্ছে যেমন এই যে অংশটা এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এরপরে হচ্ছে আমার এই যে অংশটা এটা হলো কোষ গহ্বর, তাহলে যে দাগ দিলাম হচ্ছে কোষ গহ্বর। এই যে আমার মোটামুটি ইন্ডিকেট করা কমপ্লিট। এখন আমি লিখলাম হচ্ছে চিত্র হচ্ছে প্রাণী কোষ।
প্রাণী কোষ। এই যে আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন দেখো একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে, এই যে আমি চিত্রটা আঁকছি মোটামুটি কি অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম একেবারে ক্লিয়ার হয়েছে না? একেবারে ক্লিয়ার, মানে কোনো ধরনের জড়তা রাখা যাবে না। দুইজন মানুষের কাছে, তিনজন মানুষের কাছে কখনো কোনো কিছু লুকাইতে হয় না। তুমি যদি এই তিনজন মানুষের কোনো একজনের কাছে কোনো কিছু লুকাও তাহলে তোমার ক্ষতি হবে। তার মধ্যে নাম্বার 1 ডাক্তার। তোমার একটা অসুখ হয়েছে, ডাক্তার তোমাকে জিজ্ঞেস করছে আপনার কি এই সমস্যা আছে, তুমি লজ্জা পাচ্ছ, বলা যাবে না। বা ডাক্তার জিজ্ঞেস কি কি সমস্যা বলো, তুমি লজ্জার কারণে বা কোনো মানে কোনো কিছু কারণে তুমি এই সমস্যার কথা বলো নাই, এটা তুমি নিজের ক্ষতি করলা। ডাক্তারকে কখনোই তোমার মানে তুমি যেটা বুঝো নাই, তুমি ডাক্তারের কথা বুঝো নাই, তুমি এই এই একটা জিনিস গোপন করছো, এটা লুকানো যাবে না ডাক্তারের কাছে, 1 নাম্বার। তাহলে তোমার অসুখ ভালো হবে না। 2 নাম্বার কথা হচ্ছে উকিলের কাছে। যখন তুমি কোনো মামলায় পড়ে গেছো, মূল ঘটনা যেটা ঘটছে এটা তোমার উকিলকে একেবারে ক্লিয়ার কাট কথা বলতে হবে যে এইভাবে আমি এই কাজটা করছি। তুমি যদি উকিলকে কোনো কিছু মানে না বলো, উকিলের কাছে যা কোনো কিছু গোপন রাখো, তাহলে উকিল, তুমি যদি আবার একটু অপরাধী হও, তুমি এখানে বাঁচতে পারবে না, তুমি আটকে যাবা। কিন্তু তুমি যদি মূল ঘটনা যা ঘটছে, তোমার অপরাধ যাই ঘটছে, তুমি যদি ক্লিয়ার কাট উকিলকে বুঝাইতে পারো যে এইভাবে এই অকারেন্সটা আমি করছি, এখন কি করবেন, উকিল বুদ্ধি বের করে ফেলবো। কিন্তু তুমি যদি উকিলের কাছে কোনো কিছু গোপন রাখো, ওই এন্টি পার্টির যে উকিল আছে সে ওটা সুযোগ নিবে, সে যখন ঘটনা জানবে তখন কিন্তু সুযোগ নিবে। বাট উকিল যদি ওটা জানতো তখন ওই স্কোপটা বন্ধ করে দিত, অন্য কোনো মারপ্যাচ দিয়ে দিত। উকিলের কাছে কখনো কোনো কিছু লুকানো যাবে না। তো 1 নম্বর হলো ডাক্তার, কোনো কিছু লুকানো যাবে না, রোগ ভালো হবে না। 2 নম্বর হচ্ছে উকিল, কোনো কিছু লুকাইলে মামলায় জিততে পারবে না। 3 নম্বর হচ্ছে শিক্ষক। তুমি যদি কোনো কিছু বুঝে না বুঝেই বলো বুঝছি, তাহলে তুমি কি করলা, নিজের ভুলটা মানে নিজের মধ্যে, এই যে না বুঝে তুমি বললা বুঝছি, বা হচ্ছে একটা জিনিস আরো সুন্দর করে প্র্যাকটিস করা ছিল, স্যার বলছে যে তুমি কি এই কাজটা করে আনছো, তুমি করো না, বলছে করছি, আচ্ছা ঠিক আছে, এই যে তুমি নিজের ক্ষতি করলা, এখান থেকে আর তুমি কখনো উতরাইতে পারবে না। সুতরাং শিক্ষকের কাছে কোনো কিছু লুকানো যাবে না। তুমি কোনো কিছু না বুঝলে ওটা ক্লিয়ার কাট বলতে হবে আমি এটা বুঝি নাই, শিক্ষক তোমাকে বারবার বুঝায় দিবে। ক্লাসের সময় শেষ হলেও তোমাকে এক্সট্রা করে সময় দিয়ে বুঝাবে। এইটা কেউ বলতে পারবে না যে আমি স্যারের কাছে গেছিলাম, স্যার আমাকে বুঝায় দেয় নাই। তুমি যখন বুঝায় দেন, তুমি স্যারকে রিকোয়েস্ট করো স্যার আমার সময় দেন আপনি, যখন তুমি বারবার বলতে থাকবা স্যার যত ব্যস্ত তোমাকে সময় দিবে, এবং তোমার প্রতি স্যারের একটা ভালো লাগা কাজ করবে যে এই ছেলেটার এত ইচ্ছা কেন, যা তোর প্রতি সময় দিব, তোরই পড়াবো আয়। এই জন্য স্যারদের কাছ থেকে আদায় করে নিবা। আর কোনো কিছু যদি না বুঝে থাকো, এটা ক্লিয়ার কাট বলতে হবে যে বিষয়টা আমি বুঝি না। আশা করি এই যে আমরা কি করলাম, বেসিক কাকে বলে দেখো, এই যে আগের ক্লাসে আমরা সবগুলা পড়ছি, আর পরে এখন আমরা কি করলাম, সুন্দর করে চিত্র আঁকা শিখলাম। আশা করি যে চিত্রটা একেবারে কি হয়েছে, তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, এবং হচ্ছে এই যে প্রাণী কোষের চিত্রটাও একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা অধ্যায়টার মধ্যে যদি প্রবেশ করি, তাহলে হচ্ছে আমরা যে প্রথম টপিক যেটা পাবো সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। সেটার নাম হচ্ছে কি, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের বর্ণনাটা আমরা একটু পড়ার চেষ্টা করব এখন। তো এই মুহূর্তে কারা কারা দেখছে আমাদের একটু দেখি, কোনো কমেন্ট আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার, SK সাব্বির, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আরেকজন কি কমেন্ট করছে, তোমার হচ্ছে ক্লাস শেষে আমাদের যে এই ক্লাসের যে স্লাইড আছে এগুলো তোমাদের দেওয়া হয়। এখন কিভাবে দেওয়া হয়, তোমরা লাভলু স্যারের সাথে একটু যোগাযোগ করবা, তাহলে ক্লাসের স্লাইডগুলো পেয়ে যাবা। ঠিক আছে। আচ্ছা, ওকে। আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলাতে এটা কি শেয়ার করা হয়েছে সম্ভবত। জি।
ইনশাআল্লাহ। তো আমরা এখন কোষ প্রাচীরটা পড়ব, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেল ওয়াল। আমি একটু চেষ্টা করি দেখি নিজে নিজে একটা জিনিস তোমাদের দেখাইতে পারি কিনা। ওইটা মনে হয় আমি পারবো না, তাহলে ওইখানে আর যাচ্ছি না। সো আমরা ক্লাসে করতে থাকি। তো এখন হচ্ছে কোষ প্রাচীর পড়বো আমরা। কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা দেখো তোমাদের বইয়ের মধ্যে থেকে যদি আমরা দেখাই, এই যে কোষ প্রাচীরের যে চিত্র, এই যে দেখো এটা হলো একটা কোষ, কোষ দেখাইছে, কোষের চারপাশ দিয়ে যে প্রাচীর। তা আমরা তো এখানে আমরা তো কোষ প্রাচীর দেখছি, এই যে কোষ প্রাচীর যেটা চারপাশ দিয়ে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা গঠন আমরা একটু পড়ার চেষ্টা করব, কোষ প্রাচীরটা দেখতে কেমন, ওইটা আমার পরীক্ষার প্রশ্ন। এখানে একটা জিনিস দেখো, এই কোষ প্রাচীরটা, এই যে এখানে একটা দরজা, এখানে দরজা, এখানে দরজা, এটা দরজা, এটা আসলে কি বিষয়টা? আসলে কি বিষয়টা হচ্ছে তোমাকে যেখানে আমি আর্ট করে বুঝাই। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এই যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর, এটা চারপাশ দিয়ে হলো কোষ প্রাচীর। আসলে একটা কোষ কিন্তু কোথাও থাকে না, এখানে আর একটা কোষ আছে, 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 এখানে আর একটা কোষ আছে। এই যেরকম কোষ, অসংখ্য কোষ একসাথে যুক্ত থাকে, অসংখ্য কোষ যুক্ত থাকে। তাহলে এই যে একটা কোষ আর একটা কোষ, এটারও কোষ প্রাচীর আছে, এটারও কোষ প্রাচীর আছে। তার মানে একটা কোষ প্রাচীর কখনোই থাকে না, যে দুইটা কোষ প্রাচীর একসাথেই থাকে, দুইটা কোষ প্রাচীর একসাথে থাকে। এই যে এখানে দুইটা কোষ প্রাচীর একসাথে আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য এই যেখানে তোমার দেখাইছে এইখানে যে চিত্রটা, মানে এইটা হলো একটা কোষ, এখানে আর একটা কোষ, এখানে আর একটা কোষ, এখানে আর একটা কোষ, এখানে আর একটা কোষ, এরকম সবসময় একটা কোষের সাথে আর একটা কোষ থাকে। তার মানে কোষ প্রাচীর, একটা কোষ প্রাচীর কোথাও থাকে না, পাশাপাশি দুইটা কোষ মিলে কোষ প্রাচীর তৈরি করে, পাশাপাশি সবসময় দুইটা কোষ থাকে। তাইলে এখানে এই যে আমরা যে কোষ প্রাচীর যেটা আঁকবো, তোমাদের বইয়ের মধ্যে কোষ প্রাচীরের হচ্ছে, কোষ প্রাচীরের তোমাদের বইয়ের মধ্যে কোষ প্রাচীরের দুইটা চিত্র দেওয়া আছে। তুমি পরীক্ষার মধ্যে কোন চিত্রটা দিবা? কোষ প্রাচীরের দুইটা চিত্র আছে, এইটা এইটা। আসলে এইটা তো কোষ প্রাচীরের চিত্র না, এটা মাঝখানে এটা কোষ, চারপাশ দিয়ে প্রাচীর, দরকার নাই, শুধু এই চিত্রটা দিলেই হবে, এই চিত্রটা দিলেই হবে। বাট আরো কত সুন্দর করে কোষ প্রাচীরটা আঁকানো যায়, আমি তোমাকে একটু সুন্দর পদ্ধতিতে কোষ প্রাচীরটা একটু দেখানোর চেষ্টা করব। তাহলে হচ্ছে ওইটার চেয়ে আর একটু ক্লিয়ার হবে, ক্লিয়ার কাট হবে, এটা বুঝতে আর একটু সুবিধা। দেখো, তো আমরা একটা ধারণা আমরা নিলাম যে একটা কোষ প্রাচীর থাকে না, একটা কোষের কোষ প্রাচীর সবসময় দুইটা কোষ প্রাচীর একসাথে যুক্ত অবস্থায় থাকে। তাহলে চলো আমরা কোষ প্রাচীরটা আঁক করি। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই যে একটা দাগ দিয়ে নিলাম, এখান থেকে একটা কোষ প্রাচীর এই পাশে, এখান থেকে একটা কোষ প্রাচীর, দুইটা কোষ প্রাচীর আমরা একই সাথে আঁকবো। তো এই দুইটা কোষ প্রাচীর যুক্ত আছে, দুইটা কোষ প্রাচীর যুক্ত আছে। এই যে দুইটা কোষ প্রাচীর যে যুক্ত থাকে, এটা হলো মধ্যপর্দা। কি পর্দা? মধ্যপর্দা। এখান থেকে মূলত কোষ প্রাচীরটা শুরু হলো। তাহলে এই যে মধ্যপর্দা, এটা আমরা একটু ডট ডট দিয়ে দিই, একটু ডট 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 দিয়ে দিলাম, যেটা মধ্যপর্দা। এরপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, এখন যেটা দিব সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে যেখান থেকে দাগ দিলাম, মূলত যে কোষ প্রাচীরটা শুরু হলো, কোষ প্রাচীরটা এখান থেকে যে ভিতরের দিকে শুরু হলো, এইদিকে এই যে পুরাটা, এটা হলো কোষ, এটা প্রাচীরের ভিতরে শুরু হলো। তাহলে এই পাশে আর একটা কোষ, তাহলে দেখো এই যে এখানে মূলত দুইটা কোষ প্রাচীর, এই যে এইটা একটা কোষ প্রাচীর, এখানে একটা কোষ আছে, এই কোষের কোষ প্রাচীর হলো এইটা, এখানে আর একটা কোষ আছে, ওই কোষের কোষ প্রাচীর হলো এইটা। এই যে দুইটা কোষ, মাঝখানে আমি ধরো দুইটা ইট যদি আমি যুক্ত করি, মাঝখানে একটু সিমেন্ট লাগে না? তো দুইটা মাঝখানে সিমেন্ট দিয়ে আমি দুইটা ইট যুক্ত করছি। তো দুইটা ইট যখন আমি সিমেন্ট দিয়ে যুক্ত করছি, তখন কিন্তু যখন শুকায় গেছে, তখন ইটের একটা স্তর হয়েছে, সিমেন্টের মাঝখানে আর একটা স্তর হয়েছে।
এখানে একটা কোষ প্রাচীর, এটা একটা কোষ প্রাচীর, দুইটা কোষ প্রাচীর এই মধ্যপর্দার সাথে যুক্ত হয়ে গেছে, তখন মধ্যপর্দাও একটা স্তরের সৃষ্টি করে ফেলছে। এটা হচ্ছে মধ্যপর্দা, এরপরে এটা হলো মূল কোষ প্রাচীর, এটাকে বলে প্রাথমিক প্রাচীর। ইন্ডিকেট পরে করি, আগে আঁকি। তাহলে এই পাশে কিন্তু কোষ, ধরো এই যে এই পাশে এটা একটা কোষ, এই পাশে এটা একটা কোষ। এই কোষের মধ্যে যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণু আছে, এগুলা থেকে বিভিন্ন ধরনের ওই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলা না একসাথে জমে এই প্রাথমিক প্রাচীরের গায়ে আর একটা গৌণ প্রাচীরের সৃষ্টি করে। এর গায়ে বিভিন্ন পদার্থ জমতে 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 আর একটা স্তরের সৃষ্টি করে। এই স্তরটা হচ্ছে গৌণ প্রাচীর। তাহলে আমরা একটা গৌণ প্রাচীর দিলাম। এখন এই গৌণ প্রাচীরটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। গৌণ প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট। এই যে একটা স্তর, দুইটা স্তর, তিনটা স্তর, এই যে 3 স্তর বিশিষ্ট। আমি যদি চিত্র এখানেই আঁকি, এতটুকু আমি ক্লোজ করে দেই, কোনো সমস্যা নাই, আমার চিত্র কমপ্লিট। কারণ আমি একটা কোষ প্রাচীরের পুরো অংশটা দেখাইছি। এই যে প্রাথমিক প্রাচীর, এই যে গৌণ প্রাচীর, শেষ। কিন্তু যেহেতু তুমি শুধু এক পাশ, শুধু এতটুকু দেখাইতে পারো, বা এই পাশের টুকুও যদি দেখাও তাহলে সুন্দর সুন্দর হলো একটু, ব্যাস, এই আর কিছু না। তাহলে যেহেতু এখানে দুইটা কোষ প্রাচীর, এখানে একটা কোষ প্রাচীর, তাই কোষ প্রাচীরের এটা হলো প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে কি প্রাচীর? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। আর এটা হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরটা তিনটা স্তর বিশিষ্ট। তাহলে কোষ প্রাচীর থেকে এখান থেকে শুরু হয়েছে না, এখান থেকে ওইদিকে যাচ্ছে। তার মানে এটা স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউশন লাগে। কি কনফিউশন লাগে যে আমি দূর করে দিচ্ছি সেই কনফিউশন। এটা লেখা হলো, এটা হলো বহিস্তর, বহিস্তর। এটা হচ্ছে মধ্যস্তর, মধ্যস্তর। এটা হচ্ছে অন্তঃস্তর, অন্তঃস্তর। এই বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, এই তিনটা মিলেই সেটা হচ্ছে কি? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। তাহলে এই জিনিসগুলো আমার আর দরকার নাই। ওকে, এখন স্টুডেন্টদের কথা হলো, এটাই বহিস্তর, এটা মধ্যস্তর, এটা অন্তঃস্তর হওয়া, এটা ভিতরের দিকে। আসলে বিষয়টা এরকম না। টোটাল কোষটা হলো এই দিকে। তাহলে আমি যত এই দিক থেকে এই দিকে যাবো, কোষের ভিতরের দিকে যাবো না, আর এই দিক থেকে যত এই দিকে আসবো, কোষের বাইরের দিকে আসবো। এই জন্য এটা হলো কোষের সবচেয়ে বাইরের দিকে, এটা হলো বাইরের স্তর। এটা হলো মধ্যস্তর, এটা হলো অন্তঃস্তর, এটা হলো কোষের ভিতর দিকে। কথা কি ক্লিয়ার হয়েছে? এটা একটু রাখা যাবে না। তাহলে যে প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, তাহলে এই যে একটা কোষ প্রাচীর, এই যে একটা কোষ প্রাচীর, দুইটা কোষ প্রাচীর যে একটা মাঝখানে যে একটা স্তরের সৃষ্টি হয়েছে, এটা হলো মধ্যস্তর, এটা হলো মধ্যপর্দা। এটার নাম হচ্ছে কি? মধ্যপর্দা। এই যে হয়ে গেছে। এখন দেখো, এই যে মধ্যপর্দা, এটা একটা কোষ প্রাচীর, টোটাল একটা কোষ প্রাচীর। তো মাঝখানে এই গ্যাপ কেন? এই গ্যাপটা কি? ধরো আমার কোষ প্রাচীরটা কি? কোষের চারপাশ দিয়ে ওয়াল করে দেয়, কোষকে সুরক্ষা প্রদান করে। একটা জড়বস্তুর প্রাচীর কোষটার চারপাশ দিয়ে, যেমন ডিম, ডিমের যে খোলসটার কাজ কি? ডিমের খোলসের যেই কাজ, সেম ভাবে একটা কোষ প্রাচীরও সেই কাজ। ডিমের ভিতরে কুসুম থাকে, তারপরে আরো যে সাদা অংশ থাকে, এটা চারপাশ দিয়ে শক্ত একটা ডিমের খোলস। তো ডিমের খোলসটা কিন্তু নষ্ট হলেও কোনো সমস্যা নাই, বাট এই খোলসটা কি করছে? ওই ভিতরের বিষয়গুলোকে সুরক্ষা দিচ্ছে, একটু শক্ত থাকে। কথা কি বুঝছো? তার মানে একটা ডিমের চারপাশ দিয়ে খোলসের যে কাজ, এই যে কোষ প্রাচীরের একই কাজ। কোষ প্রাচীরের কোষের চারপাশ দিয়ে সে জড়বস্তু আবরণ হয়ে থাকে, কোষকে সুরক্ষা প্রদান করে। তবে দেখো, একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদানের প্রয়োজন হয়। একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদানের প্রয়োজন হয়। এই জন্য আমরা বাড়ির চারপাশ দিয়ে যখন কি করি, বাড়ির চারপাশ দিয়ে যখন আমরা ওয়াল করি, ওয়াল করলে কিন্তু একটা গেট রাখি। কেন? ওই বাড়ির ভিতরে ঢুকতে হবে, আবার বেরোতে হবে।
তো যেহেতু কোষের চারপাশ দিয়ে এই কোষ প্রাচীর থাকে, তাহলে কোষের মধ্যে ঢোকার জন্য বিভিন্ন রাসায়নিক উপাদানের, প্রয়োজনীয় উপাদানের ভিতরে ঢোকার দরকার আছে, আবার ওই ভিতর থেকে আবার বের হওয়ারও দরকার আছে। এই জন্য কোষ প্রাচীর মাঝখানে মাঝখানে ছিদ্র থাকে, গ্যাপ থাকে। এই গ্যাপগুলাকে বলা হয় হচ্ছে কূপ, কূপ বা পিট। তাহলে যে কূপ কি? কূপ হচ্ছে কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা থাকে, গহ্বর থাকে, ছিদ্র থাকে। এই ছিদ্রগুলাকে কূপ বলা হয় বা পিট বলা হয়, যেটা দ্বারা একটা কোষ থেকে অন্য কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক উপাদানের আদান প্রদান নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, তো এই মোটামুটি এই হলো কোষ প্রাচীরের চিত্র। তাহলে আমরা এখন চিত্র লিখবো। এই যে চিত্র হচ্ছে কোষ প্রাচীর, এই হচ্ছে আমাদের চিত্র কোষ প্রাচীর। তাহলে আমরা কোষ প্রাচীরের চিত্র কমপ্লিট করে ফেলছি, যে কোনো এক পাশে দিলেই হবে। এখন তুমি যদি চাও এই পাশটাও দিতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন যে চিত্রটা আছে এটাই বেস্ট, এটা দিলেই হবে। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। কোষ প্রাচীরের চিত্রটা আশা করি আঁকতে পারবা এবং ইন্ডিকেট গুলা করতে পারবা। তাহলে আমরা একটা বিষয় দেখি, সবসময় দুইটা কোষ প্রাচীর একসাথে যুক্ত থাকে। দুইটা কোষ প্রাচীর যে পর্দার সাথে যুক্ত থাকে এটাকে মধ্য পর্দা বলা হয়। আর কোষ প্রাচীরটাই যেখান থেকে মূলত শুরু হলো, মূল জিনিসটা, মূল কোষ প্রাচীরটাই হচ্ছে এই প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের পরে একটা গৌণ প্রাচীর থাকে। এই গৌণ প্রাচীর কি সবসময় থাকবে? সেইটা আবশ্যক না। গৌণ প্রাচীর অনেক সময় থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। গৌণ প্রাচীর থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি গৌণ প্রাচীর থাকে, যদি গৌণ প্রাচীর থাকে, তাহলে গৌণ প্রাচীরটা কিভাবে তৈরি হবে? এই যে কোষের ভিতরে যে বিভিন্ন উপাদান আছে, ওগুলা থেকে বিভিন্ন পদার্থ জমা হয়ে হয়ে এই প্রাথমিক প্রাচীরের গায়ে একটা গৌণ প্রাচীরের সৃষ্টি হবে। গৌণ প্রাচীর হলো 3 স্তর বিশিষ্ট হয়, বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এবং হচ্ছে কোষ প্রাচীর মাঝে মাঝে ছিদ্র থাকে, সেগুলো কি বলা হয়? পিট বলা হয়। এখন আসো, কোষ প্রাচীরের উপাদান কি? কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানগুলো কি? রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান হিসেবে কোষ প্রাচীরের মধ্যে কি কি থাকে? প্রথমে হচ্ছে সংজ্ঞা। কোষ প্রাচীরের বর্ণনা যেহেতু লিখবো, এটা একটা গ নাম্বারের প্রশ্ন হতে পারে পরীক্ষায়। প্রথমে লিখবো হলো সংজ্ঞা, কোষ প্রাচীর কাকে বলে। তো এটা তো আমরা আগের ক্লাসেই পড়ছি যে কোষের চারপাশ দিয়ে যে জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলা হয়। কোষ প্রাচীর কাকে বলে? কোষের চারপাশ দিয়ে যে জড়বস্তুর আবরণ তাকে কোষ প্রাচীর বলা হয়। তো কোষ প্রাচীর রাসায়নিক উপাদান, কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? তাহলে হচ্ছে আমরা একটু দেখি কোষ প্রাচীর কি দ্বারা তৈরি। এখন কার ভিতরে কোষ প্রাচীর আছে আর কার ভিতরে নাই? দেখো, আমাদের যে প্রথম অধ্যায় আছে জীবন পাঠ, এই প্রথম অধ্যায়ের মধ্যে টোটাল জীবজগতের মধ্যে 5টা রাজ্যের কথা উল্লেখ আছে। কয়টা রাজ্য? 5টা রাজ্য: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। চলো ওই বিষয়টা আমরা আর একটু দেখি। তাহলে এই পুরা পৃথিবীতে তোমাকে যদি আমি বলি যে এই দেখো, জীববিজ্ঞান বা বায়োলজির ধারণা, মানে বায়োলজির জ্ঞান পুরা কত সুন্দরভাবে পৃথিবীটাকে জানতে সাহায্য করে। আমি তোমাকে বললাম, তুমি কি বলতে পারবে এই পৃথিবীতে কত রকমের প্রাণী আছে, কত রকমের উদ্ভিদ আছে বা কত রকমের জীব আছে? তুমি তখন কনফিউশন যে কত কোটি কোটি আছে, হিসাব নাই। আমি তোমাকে বললাম আফ্রিকার জঙ্গলে কি কি আছে, তুমি কনফিউশন। আমি তোমাকে বললাম সৌদির যে মরুভূমি আছে সেখানে কি কোনো প্রাণী আছে, বা ওই রাশিয়ার তুন্দ্রা অঞ্চল, এর তো বরফে ঢাকা থাকে, আবার ওই গ্রিনল্যান্ড, ওইখানে স্কিমোরা থাকে। তো এখানে মানুষের জীবনধারা, জীব আছে, কত ধরনের জীব আছে। তো এইভাবে আলাদা আলাদা করে গবেষণা করতে গেলে, রিসার্চ করতে গেলে অনেক সময়ের দরকার। একটা মানুষের ছোট্ট জীবনে এত জ্ঞান অর্জন করা সম্ভব না। বাট আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো 2 মিনিটের মধ্যে আমি তোমাকে সারা পৃথিবীর জীবজগৎ সম্বন্ধে একটা বেসিক ধারণা দিয়ে দিই। কয় মিনিট? 2 মিনিট। ওকে, শুরু করা যাক। ধরো এই পৃথিবীতে 5 ধরনের জীব আছে। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার হলো ব্যাকটেরিয়া, ছোট ছোট ব্যাকটেরিয়া। 2 নাম্বার হচ্ছে শৈবাল,
ওই যে পানির মধ্যে সবুজ শ্যাওলা হয়, শৈবাল। 3 নাম্বার আছে হচ্ছে ওই শৈবালের মধ্যেই তাহলে ব্যাকটেরিয়া, শৈবাল, এমিবা, অ্যান্টামিবা এগুলো আছে, মানে এককোষী এমিবা, এককোষী প্রাণী। এরপর আছে হচ্ছে কি ছত্রাক, এই যে ক্যামেরার লেন্সের মধ্যে ছত্রাক জমে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। তারপর এই যে ব্যাঙের ছাতা, মাশরুম, ছত্রাক। এরপর আছে হচ্ছে উদ্ভিদ, এরপর আছে বিভিন্ন প্রাণী। এর বাইরে পৃথিবীতে আর কোনো জীব নাই। এক হলো এককোষী ব্যাকটেরিয়া, কি আছে আদিকোষী ব্যাকটেরিয়া। এই যে আমাদের যে বিভিন্ন রোগ বালাই হয়, অনেক সময় পেট খারাপ হয়, হজমের সমস্যা হয়, অনেক সময় ডায়রিয়া, আমাশয়, কত কি বিভিন্ন ধরনের রোগ টোগ হয়, ব্যাকটেরিয়া জনিত অনেক রোগ আছে। তাহলে কি এই পৃথিবীতে আছে কি ব্যাকটেরিয়া, আর কি আছে, আছে হচ্ছে শৈবাল, ছত্রাক, আছে হলো উদ্ভিদ, আছে হচ্ছে প্রাণী। এর বাইরে আর কোনো কিছু নাই। দেখো পুরা জীবজগৎ সম্বন্ধে আমার ধারণা হয়ে গেছে। তুমি এখন রাশিয়া বলো, তুমি ব্রিটেন বলো, তুমি গ্রিনল্যান্ড বলো, সুইডেন, নরওয়ে বলো, তুমি আফ্রিকা বলো, অ্যামাজন বলো, যেখানে যা ইচ্ছা তাই বলো, এই 5 ধরনের জীবের বাইরে আর কোনো জীব নাই। এই যে দেখো একটা অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর জীব সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেল। আরো একটা জিনিস আছে, বলা যাবে না, বলো তো সেটা কি, বলতে পারবা? হ্যাঁ, এটা নিয়ে একটু আছে, যে আরেকটা কি আছে, এটা তোমরা একটু ধারণা করে বলো তো দেখি। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী ছাড়া আর কি আছে? হ্যাঁ, একটা জিনিস আছে, সেইটার নাম হচ্ছে কি করে ফেলছি আমি, লেখায় তো চিকন হচ্ছে কেন, সেটার নাম কি, একটু মোটা করে দিলাম। যা একটা জিনিস আছে, বলো, এখনো কি অনুমান করতে পারছো? অনুমান করতে পারছো কিনা জানি না, বাট আমি বলে দেই, সেইটার নাম হচ্ছে ভাইরাস। আর কিচ্ছু নাই জীবের মধ্যে। এখন কথা হলো যে ভাইরাসটা কেন আমি 5টার মধ্যে রাখা হয় নাই, বিজ্ঞানীরা রাখে নাই। তাহলে ভাইরাসটাকে কেন রাখে নাই? কারণ ভাইরাস কি জীব নাকি ভাইরাস জড়? ভাইরাস কি জীব নাকি জড় বস্তু? এইটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কনফিউশন আছে। যেমন করোনা ভাইরাস, HIV ভাইরাস, জিকা ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস আছে। তো এই ভাইরাস কি জীব নাকি জড়? এইটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখন পর্যন্ত কনফিউশন আছে। কিছু কিছু বিজ্ঞানী বলছে ভাইরাস জীব, কিছু কিছু বিজ্ঞানী বলছে ভাইরাস জড়। তাইলে ভাইরাসটা আসলে কি? এই জন্য ভাইরাসের সবচেয়ে বিশুদ্ধপূর্ণ সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে ভাইরাস ইজ এ ভাইরাস। ভাইরাস ইজ এ ভাইরাস। ভাইরাস ইজ নট এ লিভিং থিংস, নট এ নন লিভিং থিংস। ভাইরাস ইজ এ ভাইরাস। ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ইজ এ ভাইরাস। ভাইরাস হলো ভাইরাস। এই জন্য ভাইরাসকে জীবজগতে স্থান দেওয়া হয় না। ভাইরাসের কিছু কিছু বৈশিষ্ট্য আছে জীবের মতো, ভাইরাসের কিছু কিছু বৈশিষ্ট্য আছে জীবের মতো আচরণ করে। আবার ভাইরাসের কিছু কিছু বৈশিষ্ট্য আছে জড় বস্তুর মতো আচরণ করে। যেমন যার কোনো মৃত্যু নাই, ভাইরাস কখনো মরে না। তাহলে যদি জীবনই থাকবে তাহলে তো মরার কথা, কিন্তু ভাইরাস তো মরে না। তারপরে হচ্ছে একটা জীবকে আগুন দিয়ে পুড়িয়ে ভ্যানিশ করা, আগুন দিয়ে পুড়া যায়, কেমিক্যাল দিয়ে ধ্বংস করা যায়। ভাইরাসকে আগুন দিয়ে পুড়া যায় না, কেমিক্যাল দিয়ে ধ্বংস করা যায় না। কেমিক্যাল বিভিন্ন ধরনের অ্যাসিড, ক্ষার, এগুলা যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, এই ভাইরাস যা ওই টাইপের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। তো এরকম অনেক জড় বৈশিষ্ট্য আছে। আবার ধরো একটা জায়গায় যে একটা ভাইরাস তুমি রাখছো, সারা জীবন সে ওইখানেই থাকবে। একটা জড় বস্তু যেমন সারা জীবনে আর কোনো নড়াচড়া করবে না, কিচ্ছু করবে না, ওই ভাইরাসও নড়াচড়া করবে না, কিচ্ছু করবে না, সে ওইখানেই থাকবে। ভাইরাস চলাচল করতে পারে না, নড়তে পারে না, ফিরতে পারে না। কিন্তু ভাইরাসের কিছু কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে। কোনো কারণে ভাইরাসকে তুমি যদি শরীরের ভিতরে ঢুকায় ফেলতে পারো, কোনো প্রাণীর দেহের মধ্যে ঢুকাইতে পারো, তাহলে মাথা টন্ট করে খাড়া হয়ে যায়, সে জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করে। তখন সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। একটা থেকে শরীরের কোষগুলাকে ধ্বংস করে হাজার হাজার সংখ্যা বৃদ্ধি করতে পারে।
তাহলে সে একটা থেকে দুইটা তিনটা চারটা হয়ে যায়, 100 200 300 400 হাজার হাজার হয়ে যায়, এটা তো জীবের বৈশিষ্ট্য। তো এরকম ভাইরাস যখন পোষক দেহের বাইরে থাকে, মানুষের দেহ বা যে কোনো একটা কোষের বাইরে যখন থাকে, তখন সে জড়বস্তুর মতো আচরণ করে। যখন কোনো শরীরের ভিতরে ঢুকে যায় তখন সে জীবের মতো আচরণ করে। এই জন্য ভাইরাসকে সরাসরি জীবজগতে স্থান দেওয়া হয় নাই, ভাইরাসের স্থান দেওয়া হয়েছে ভাইরাসের জগতে। এই জন্য ভাইরাসকে বলা হয় অকোষী, ভাইরাস হচ্ছে অ্যাক্যারিওটা। তাহলে টোটাল যে জীবজগৎ আছে, আমরা একটু প্রথম অধ্যায় থেকে একটু বেসিক পড়তেছি আর কি, তার পরবর্তীতে আমরা যাচ্ছি। আচ্ছা, টোটাল যে জীবজগৎ আছে, এই যে জীবজগৎ, জীবজগৎ, এইটা টোটাল জীবজগৎ খুঁজে আমরা কি কি পাইলাম? আমরা 5টা শ্রেণীর জীব পাইছি। কয়টা জীব পাইছি? 5টা শ্রেণীর জীব পাইছি। 1 নাম্বার আমরা পাইলাম হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নাম্বার পাইলাম হচ্ছে শৈবাল, 3 নাম্বার পাইলাম হচ্ছে ছত্রাক, 4 নাম্বার পাইলাম হচ্ছে উদ্ভিদ, 5 নাম্বার পাইলাম হচ্ছে প্রাণী। এই যে টোটাল এই জীবজগতে এই 5 ধরনের জীবের বাইরে কোনো কিছু নাই। এই জন্য টোটাল জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। তাহলে বুঝছো তো, এই যে হুইটেকার, মার্গুলিস, লিন মার্গুলিস, উনি হচ্ছে 5টা রাজ্যে এই কেন করছে? কারণ এর বাইরে আসলে কোনো কিছু নাই। তাহলে এই যে প্রথম যে ব্যাকটেরিয়া যে রাজ্য, এই ব্যাকটেরিয়ার রাজ্যটার নাম দেওয়া হয়েছে হচ্ছে মনেরা। ব্যাকটেরিয়ার রাজ্যটার নাম দেওয়া হয়েছে কি? মনেরা। যত ব্যাকটেরিয়া আছে সব এই একটা রাজ্য করে দিলাম তোদের মনেরা। এই যে যত শৈবাল আছে, শৈবালের জন্য একটা রাজ্য করা হয়েছে, সেই রাজ্যটার নাম হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা। এই যে যত ছত্রাক আছে, ছত্রাকদের জন্য একটা রাজ্য করা হয়েছে, সেটার নাম হচ্ছে ফানজাই। সেটার নাম হচ্ছে ফানজাই। এই যে যত উদ্ভিদ আছে তাদের জন্য একটা রাজ্য করা হয়েছে, সেটার নাম হচ্ছে প্লান্টি। সেটার নাম হচ্ছে প্লান্টি। আর যত প্রাণী আছে সেটার জন্য একটা রাজ্য করা হয়েছে, সেটার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া। তাহলে দেখো, আমরা প্রথম অধ্যায়ের কিছু পড়া পড়ে ফেললাম, যে তাহলে টোটাল জীবজগৎ, এই জীবজগতের মধ্যে কয়টা রাজ্য করা হয়েছে? 5টা রাজ্য করা হয়েছে। 1 নাম্বার রাজ্যের নাম মনেরা, 2 নাম্বার রাজ্যের নাম প্রোটিস্টা, 3 নাম্বার রাজ্যের নাম ফানজাই, 4 নাম্বার রাজ্যের নাম প্লান্টি, 5 নাম্বার রাজ্যের নাম হচ্ছে অ্যানিমেলিয়া। এখন আমরা কেন এই কথাটা পড়ছি, এটা কেন পড়ছি? কারণ এইটার নামই হচ্ছে বেসিক। কেন পড়ছি দেখো, আমরা আসলে পড়তেছিলাম কোষ প্রাচীরের গঠন এবং পড়তেছিলাম কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। এখানে কেন আমরা এখানে গেলাম? এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে এই যে কোষ প্রাচীরের যে রাসায়নিক উপাদান, এই যে জীবজগতের মধ্যে যে 5টা রাজ্য আছে, কার ভিতরে কোষ প্রাচীর থাকে আর কার ভিতরে কোষ প্রাচীর থাকে না, এটা আমাদের একটু জানতে হবে, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। এই যে প্রথম যে রাজ্যটা মনেরা, এদের কোষ প্রাচীর থাকে, এদের শরীরে কোষ প্রাচীর থাকে। পরের যে রাজ্য সেটা হচ্ছে প্রোটিস্টা, এদেরকে আসলে 2টা ভাগে ভাগ করা হয়েছে। প্রোটিস্টার মধ্যে 2টা ভাগে ভাগ আছে, কিছু কিছু আছে উদ্ভিদ, কিছু কিছু আছে প্রাণী, কিছু কিছু শৈবাল আছে। এটার মধ্যে 2টা ভাগে, এটা নিয়ে একটু বিতর্ক আছে, ওই বিতর্কে আজকের ক্লাসে যাব না। তাহলে আজকে আপাতত পড়বো যে এই প্রোটিস্টার মধ্যে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে হলো এই তৃতীয় যে রাজ্য ফানজাই, এই ফানজাইয়ের মধ্যে কোষ প্রাচীর থাকে, এটার মধ্যে থাকে। এবং প্লান্টি, এই প্লান্টির মধ্যে কোষ প্রাচীর থাকে, মনেরার মধ্যে থাকে। এই অ্যানিমেলিয়ার মধ্যে কোষ প্রাচীর, অ্যানিমেলিয়ার মধ্যে থাকে না। এই প্রোটিস্টার মধ্যেও কোষ প্রাচীর থাকে না, কিছু কিছুতে থাকে, ওটা পরের বিষয়। তাহলে মূলত এই যে 5টা রাজ্যের মধ্যে 3টা রাজ্যের মধ্যে কোষ প্রাচীর থাকে। এক মনেরাতে থাকে, প্রোটিস্টাতে থাকে না, ফানজায়ে থাকে এবং হচ্ছে প্লান্টিতে থাকে, অ্যানিমেলিয়াতে থাকে না। তাহলে মনেরার মধ্যে থাকে
ফাঞ্জাইয়ের মধ্যে থাকে এবং প্লান্টের মধ্যে থাকে। তো এটা কেন পড়লাম, এই যে রাসায়নিক উপাদান পড়ব। তাহলে তিনটা রাজ্যের মধ্যে কোষ প্রাচীর থাকে। এক হচ্ছে মনেরা, ও বাবা, এক হচ্ছে কি মনেরাতে থাকে, ফাঞ্জায়ে থাকে, আর থাকে প্লান্টিতে। প্লান্টিতে থাকে। এখন আমরা দেখব মনেরাতের মধ্যে যে থাকে, মনেরার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, মনেরার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, আর ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, আর উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি। তাহলে হচ্ছে এই যে মনেরার যে কোষ প্রাচীর, এরা হচ্ছে প্রোটিন, লিপিড এবং শর্করা দ্বারা তৈরি। মনেরার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, শর্করা দ্বারা তৈরি। ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর, ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা তৈরি। ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর বা ছত্রাকের কোষ প্রাচীর, এরা হচ্ছে কাইটিন দ্বারা তৈরি। এটা হচ্ছে কাইটিন দ্বারা তৈরি, কাইটিন। এরপরে হচ্ছে প্লান্টি মানে উদ্ভিদ, উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, এগুলা দ্বারা তৈরি। তাহলে একটা হলো কি সেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ, তারপরে হচ্ছে লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি, এগুলা দ্বারা তৈরি। ওকে, এই যেগুলো হলো রাসায়নিক উপাদান, যে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। কোষ প্রাচীর মূলত কি দ্বারা তৈরি। এখন কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, তাহলে আমাকে বলতে হবে না যে কার কোষ প্রাচীর, কারণ কোষ প্রাচীর যে তিনটা আছে, এক হলো মনেরার কোষ প্রাচীর আছে, ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর আছে, প্লান্টের কোষ প্রাচীর আছে। এক একজনের কোষ প্রাচীর যে এক এক রকম। সো এটাই জন্য আমরা আগে এই রাজ্যগুলা পরে আমি কনফিউশন ক্লিয়ার করলাম। তো এখন হলো মনেরা কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং শর্করা বা পলিস্যাকারাইড। তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে কি পলিস্যাকারাইড। যাহা পলিস্যাকারাইড তাহাই শর্করা। যাহা, এই যে পলিস্যাকারাইড লেখা আছে, পলিস্যাকারাইড, এই যে পলিস্যাকারাইড কি, এটা হচ্ছে শর্করা। সহজ ভাষায় লিখছি শর্করা, কারণ শর্করা বিভিন্ন ধরনের আছে, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এরকম আছে পলিস্যাকারাইড। তাহলে যাহা বইয়ের মধ্যে পলিস্যাকারাইড আছে, ওই পলিস্যাকারাইড কি শর্করা। তাহলে মনেরা কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, শর্করা দ্বারা তৈরি। তারপর ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। প্লান্টের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি দ্বারা তৈরি। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোষ প্রাচীরের গঠন। এরপরে দেখো কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীরে যে কূপ আছে, ছিদ্র আছে, এটা ধরো আমরা এখান থেকে দেখি। এই যে কোষ প্রাচীর, ধরো কোষ প্রাচীরের এই জায়গাতে একটা ছিদ্র, এই যেখানে এটা ভিতর দিয়ে ঢুকছে, ধরো এই যেখানে একটা ছিদ্র আছে, এই যে এটা হলো কূপ। এই কূপ দিয়ে সে, এই কূপটা ছিদ্র এই ভিতর দিক দিয়ে চলে গেছে। রাস্তা কেন কাজ করছে, যাতে যে বিভিন্ন পদার্থ যেটা যাবে ওর ভিতর দিয়ে যেন ভিতর পর্যন্ত ঢুকে যেতে পারে। পদার্থ যাবে, আমি একটা বড় বাড়ির গেট দিয়ে যখন ঢুকলাম, অনেকগুলা গলি টলি থাকতে পারে না, কোন দিক দিয়ে আমি যাব, থাকতে পারে কিনা। তাহলে ওটা পথ, সুন্দর একটা পথ যাতে খুব সহজে যাওয়া যায়। এই যে রাসায়নিক উপাদান যেটা ঢুকছে, ওটা যেন কোষের ভিতরে খুব সহজেই ঢুকে যেতে পারে, যেন সূক্ষ্ম নালী থাকে। এই সূক্ষ্ম নালীগুলাকে কি বলা হয়, প্লাজমা ডেজমাটা। এই সূক্ষ্ম নালীগুলাকে কি বলা হয়, প্লাজমা ডেজমাটা। তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস পাবো, সেটা হচ্ছে প্লাজমা ডেজমাটা কি। এটা কোন জায়গায় লিখতে পারি, এখানে এটা লেখার দরকার নাই, আরেকটা পৃষ্ঠা বাড়াই।
এই যে প্লাজোমা ডেজমাটা। এই প্লাজোমা ডেজমাটাটা কি? প্লাজোমা ডেজমাটা হচ্ছে কোষ প্রাচীরের মাঝে মাঝে কি থাকে? ছিদ্র থাকে। কোষ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র কূপ থাকে। এই ছিদ্রটা, এই যে ছিদ্রপথ, এই পথটা অনেক সূক্ষ্ম নালীর মতো হয়, কোষের ভিতর দিক দিয়ে ঢুকে যায়। এতে হলো বিভিন্ন রাসায়নিক উপাদানের কোষের ভিতরে ঢুকতে সুবিধা হয়, কোষের ভিতরে প্রবাহ পথ হিসেবে কাজ করে। এই যে সূক্ষ্ম নালী যেটা, এটাকে কি বলে? প্লাজোমা ডেজমাটা বলে। এটা হলো একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে বিভিন্ন বস্তু, বিভিন্ন পদার্থের আদান প্রদান এগুলা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি এই হচ্ছে আমার কোষ প্রাচীর, কোষ প্রাচীরের চিত্র এবং কোষ প্রাচীরের গঠন। আশা করি বিষয়টা একেবারে ক্লিয়ার হয়েছে। এখানে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের মানে অন্য কোনো কিছু এখানে নাই, একেবারে সব বিষয় একেবারে পরিপূর্ণ ক্লিয়ার হয়েছে। এখন আমি যে শেষ করব যেটা এটা হচ্ছে কাজ দিয়ে। তার প্রথমে আমি সংজ্ঞা দিলাম, তারপরে দিলাম হচ্ছে রাসায়নিক উপাদান, তারপরে আমি দিলাম হচ্ছে কাজ। কোষ প্রাচীরের বর্ণনা আমি শেষ করব কোষ প্রাচীরের কাজ দিয়ে। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করবে। কোষকে কি করবে? দৃঢ়তা প্রদান করবে, কোষের আকার আকৃতিটাকে বজায় রাখবে। তাহলে হচ্ছে কোষকে কি করবে? দৃঢ়তা প্রদান, তারপর হচ্ছে আকার আকৃতি রক্ষা করবে। এটা হলো কোষ প্রাচীরের কাজ। তাহলে কোষ প্রাচীরের বর্ণনা, এটা যদি আমার একটা প্রশ্ন আসে গ নাম্বারের ক্ষেত্রে, তাহলে আমরা প্রথমে কিভাবে আনসার করব? আমরা প্রথমে সংজ্ঞা লিখব যে কোষের চারপাশ দিয়ে যে জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলা হয়। এরপরে আমরা কোষ প্রাচীরের চিত্র আঁকবো, চিত্র আঁক করে ইন্ডিকেট করব। ইন্ডিকেটগুলো ডান পাশে হবে, চিত্রটা পেন্সিলে হবে, ইন্ডিকেটও পেন্সিলে হবে এবং চিত্র কোষ প্রাচীর এটা লিখব। তারপরে আমি নিজের মতো করে বর্ণনা লিখব যে পাশাপাশি দুটি কোষ প্রাচীর মধ্য পর্দার সঙ্গে যুক্ত থাকে এবং কোষ প্রাচীরের মূল অংশ হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের পরে একটা গৌণ প্রাচীরের সৃষ্টি হয়। গৌণ প্রাচীরটি 3 স্তর বিশিষ্ট হয়, বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। কোষ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে কূপ বা পিট বলা হয়। এই কূপ বা পিট দিয়ে প্লাজোমা ডেজমাটা সৃষ্টির মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। এরপর আমি রাসায়নিক উপাদানগুলো দিব, যে মনেরার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি বা শর্করা দ্বারা তৈরি, ফানজাই বা ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি, প্লান্টি বা উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দ্বারা তৈরি। এরপর আমি একেবারে লাস্টের যে স্টেপ কাজ দিয়ে শেষ করব, যে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি রক্ষা করতে সাহায্য করে। এই হলো কোষ প্রাচীরের কাজ। আমার প্রশ্নের উত্তর হয়ে গেল। আমি এখান থেকে অবশ্যই ইনশাআল্লাহ 3 on 3, 3-এর মধ্যে 3 পাবো ইনশাআল্লাহ। তো আমাদের এভাবে আনসার করা শিখতে হবে, কিভাবে কত সহজে একটা আনসার করে, একটা কোশ্চেনের আনসার করে আমরা 3-এ 3 পাই। এই যেভাবে সুন্দরভাবে আনসার করলে আমরা 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা একেবারে ক্লিয়ার এবং এখান থেকে কোনো ধরনের ঝামেলা আর থাকার কথা না। ওকে, তাহলে এই ক্লাসটাকে এই ক্লাসটা রেকর্ড থাকবে, পরবর্তীতে দেখতে পারবে ইনশাআল্লাহ। ক্লাস রেকর্ড থাকবে, পরবর্তীতে দেখতে পারবা, কোনো সমস্যা নাই। কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, আমাদের গ্রুপের অনেকগুলা আছে, পোস্ট আছে, এগুলা দেখো। এখানে আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য মোবাইল নাম্বার সব কিছুই আছে, তো এগুলা তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নাই। ফোন নাম্বার যেটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, সব কিছু পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো যেহেতু আমি একা একা ক্লাস নিচ্ছি, সো আমি আজকে ক্লাসটা আর বেশি লং করতেছি না, ক্লাসটা আমি আজকে ক্লোজ করে দিব। তো তোমরা এখন পর্যন্ত যারা এই ক্লাসটা দেখতেছো তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে এই ক্লাসটা কেমন লেগেছে। আমি একেবারে কিন্তু তোমাকে কোনো ধরনের জড়তা আমি কিন্তু রাখিনি। তোমার যা দরকার একেবারে বেসিক থেকে
তোমার যদি আমরা বলছি যে বায়োলজিতে 30+ ক্লাস আমরা নিব, কিন্তু বিষয়টা এরকম না। তোমার যদি 100টা ক্লাস দরকার পড়ে, আমি 100টা ক্লাস দিতেই তোমার জন্য প্রস্তুত। তোমার যদি 50টা ক্লাস দরকার পড়ে, আমি 50টাই দিব। মানে এটা কোনো লিমিটেশন নাই। তোমাকে সিলেবাস কভার করতে যা যা লাগে আমরা সেটা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবে। এবং হচ্ছে তুমি আমার বায়োলজি যে কোর্স আছে এটা আলাদাভাবে কিনতে পারো। তো আর কোনো কিছু ভালো লাগলো না, শুধু বায়োলজি নাও, সেই সুযোগ আছে। অথবা আমার বায়োলজি ভালো লাগলো না, শুধু ফিজিক্সটা নিতে চাও, রেদওয়ানের ফিজিক্সটা নিয়ে নিবা, রেদওয়ান স্যারের। শুধু কেমিস্ট্রি নিতে চাও, শুধু কেমিস্ট্রি নেওয়ারও সুযোগ আছে। বা তুমি সবগুলো একসাথে একটা প্যাকেজও নিতে পারো, এটা সম্পূর্ণ তোমার স্বাধীনতা। তবে আমরা চেষ্টা করবো আমাদের যে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ 2025-এর যে ব্যাচ, এটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 1600+ স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। সো এটা বলতেই পারতো যখন সারা বাংলাদেশ থেকে 1600 স্টুডেন্ট যেই কোর্সটা কিনেছে। সো আমরা কিন্তু খুবই খারাপ যদি পড়াইতাম, স্টুডেন্টদের রিভিউ যদি খারাপ হইতো, তাহলে 100-200 স্টুডেন্ট পাওয়ার পরে আর কোনো স্টুডেন্ট আমরা পাইতাম না। শুধু ব্যাড রিভিউ তারা দিত, দিয়ে আমাদের গালিগালাজ করে চলে যেত। বাট কি হয়েছে, সম্পূর্ণ ডিফারেন্স হয়েছে আমাদের। আমি তোমাদের স্পেশালি থ্যাঙ্কস জানাই আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচের যারা স্টুডেন্ট আছো। তোমরা ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচের যারা স্টুডেন্ট আছো তাদেরকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই। কারণ হচ্ছে তোমরা আমাদের সম্বন্ধে ভালো রিভিউ করেছো, আমরা ভালো পড়াচ্ছি সেটা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের বলেছো, যার কারণে কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলরা আজকে আমাদের এই পরিবার বাড়তে 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 এখন প্রায় 1600+। আশা করি 2-1 দিনের মধ্যেই 1700 ক্রস করে ফেলবে। সো এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটা তোমাদের। কারণ হচ্ছে হ্যাঁ, আমাদেরও ক্রেডিট, আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, আমরা আমাদের কথা রাখার চেষ্টা করেছি, যেভাবে পড়ানোর দরকার তার চেয়ে আমরা চেষ্টা করেছি আরও কতটা বেটার কোয়ালিটি দেওয়া যায়। বাট তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের প্রচার করেছো, ফ্রেন্ড সার্কেলদের বলেছো, আমাদের সম্বন্ধে ভালো কথা বলেছো, যেহেতু আমরা ভালো ক্লাস নিচ্ছি সেটা তোমরা প্রচার করেছো। এই জন্য তোমাদের ক্রেডিটটা বেশি। ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ 25 তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, যেহেতু তোমাদের ছোট ভাই যারা আছে, যারা এখন ক্লাস 10-9 পড়ে, তাদেরকে তোমরা আমাদের এই কোর্সের ব্যাপারে ইনভাইট করবা। এবং হচ্ছে এটা এমন না যে আমরা পানির শরবতের টাকা নিয়ে পানি দিচ্ছি, বিষয়টা এরকম না। আমাদের ফ্রি ক্লাস আছে, যথেষ্ট ফ্রি ক্লাস থাকবে, এগুলা দেখার সুযোগ পাবে। ওগুলা দেখে দেখে আশা করি যে যাদের ভালো লাগবে তারাই আমাদের কোর্সে ভর্তি হবে। এবং সবার প্রতি কৃতজ্ঞতা। এবং হচ্ছে তোমাদের প্রতি আমাদের নতুন কোর্স যেটা বেসিক টু প্রো 2.0, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করে আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর হচ্ছে তোমরা ক্লাসের পিডিএফগুলা অনেকেই চাও যে ক্লাস পিডিএফগুলা কোথায় পাবা, কিভাবে পাবা। এই ক্লাস পিডিএফগুলা হচ্ছে তোমরা লাভলু স্যারের সাথে যোগাযোগ করো। যেহেতু আমাদের লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসের মধ্যেই তো আর ক্লাস পিডিএফটা শো করা সম্ভব না। পরবর্তীতে পিডিএফটা আমরা সেভ করে রাখি, যেটা পরবর্তীতে কমেন্টে হয়তো দেওয়া হবে বা অন্য ভিডিওর লিঙ্কে দেওয়া হবে, বা তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপও পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। লাভলু, হ্যালো, এটা কি ইন দিয়ে দিমু? ইন্ড হ্যাঁ, এন্ড লাইভে মারলে শেষ হয়ে যাবে, আর আচ্ছা, কিছু করা লাগবে না। ইন লাইভের পরে যেটা আসছে এটা কি জানি আসছে। তারা না চারটা বের করো। এই লাভলু, এই যেটা দেখো, এই যে এটা কি লেখা দেখা না, একটু পড়েন। এটা হচ্ছে ইফ ইউ এন্ড দিস ভিডিও নাও you will be able to choose if you want to save or delete.
আপনি একটা পিকচার তুলে আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, দেখা যাচ্ছে না, গুলা দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, পিকচার দিয়ে দেন। ঠিক আছে।